সল্টলেকের সোনা ব্যবসায়ীকে অপহরণ করে আরো বিস্ফোরক তথ্য। এবার ক্যামেরার সামনে সোনা চোর অশোক করের স্বীকারোক্তি। নিউ টাউনের ফ্ল্যাটে শুধু ব্যবসায়ীকেই নয়, মঙ্গলবার সোনা চোর অশোক করকেও ডেকে এনে মারধর। কি বিস্ফোরক স্বীকারোক্তি জানাবে অনুপ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপ, কি স্বীকারোক্তি অশোক করের? তো অশোক করে যে স্বীকারোক্তি শুধু চাঞ্চল্যকর স্বীকারোক্তি এমনটা বলা চলে। যে ঘটনা ঘটেছিল বা খুনের ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু একেবারে সেদিনকে যেদিন 28 তারিখ অর্থাৎ মঙ্গলবার সেদিনকে যে ঘটনা ঘটেছিল সেখানেই কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে যে সময় তদন্ত প্রক্রিয়া এগোনো হচ্ছে, অন্যদিকে তার যে বক্তব্য সেটাই কিন্তু একেবারে চাঞ্চল্যকর বক্তব্য। বলা হচ্ছে যে একেবারে এই যিনি বাড়িতে কর্মরত ছিলেন তাকে ডেকে আনা হয় এবং তিনি যখন আনেন দুজনকেই কিন্তু সমানভাবে মারধর করা হয়। তিনি দাবি করছেন নিজে কিন্তু ভিডিও একেবারে বেল্ট দিয়ে মারধর করে, চড় মারে বলে অভিযোগ, দুজনকেই সমানভাবে মারধর করা হয়। এবং এই অভিযোগ যখন করা হচ্ছে সেখানে কিন্তু বলা হয় পরবর্তী সময় যখন সোনা চুরির কথা তিনি আগে যেমন স্বীকার করেছেন এবং যখন স্বর্ণ ব্যবসায়ী গোটা সোনার সব জিনিস ফিরিয়ে দেবে দাবি করে, সেই সময় কিন্তু বাড়িতে যিনি কর্মরত চুরি করেছিলেন কল্যাণ, তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়। বেশ, চুরি করেছিলাম, চুরি করার পরে স্যার প্রথম আমাকে মারধর করলো, নিয়ে যাওয়ার পরে গণেশ পূজার দুদিন পরে সবার ছেড়ে দিলাম, স্বীকার করতে ছেড়ে দিল। আমি কাকে দিয়েছি বললো, আমি বললাম বসন্তকে শহীদের স্বপন কামলিয়াকে দিয়েছি, বসন্ত জুয়েলার্সে। তো আমাকে কোথায় দিয়েছে বললো, আমি বললাম লাবণী আইল্যান্ডে। বলতে আমাকে ছেড়ে দিল। তারপরে গণেশ পূজার পর দুদিন পরে আমাকে নিয়ে গেছিলো, তারপর আমাকে ছেড়ে দিয়েছিল। তারপরে 28 তারিখে আবার আমাকে ডাক করলো, উনি স্বর্ণবালা এলো, আসতে দুজনকে মারধর করলো। করতে আমি স্বীকার করে গেলাম যে ওনাকে দিয়েছি, উনিও বললো আমাকে দিয়েছে, আমি কালকে মাল দিয়ে দেবো, সোনাবালা বললো। বলতে আমাকে বললো 6টার সময় তুমি বাড়ি চলে যাও। আবার ওকে থাকলো, ও থাকলো, আমি চলে এলাম। গয়না ছিল মোটামুটি এই টাইমে একটা ওই চুরি ফুড়ি কতটা, ওই 500-600 ওয়েট হবে, 500 গ্রাম গ্রাম 500 গ্রাম। ওনারা কি সে সময় বাড়িতে ছিলেন না? না, ওনারা কেউ থাকতো না, চাবিটা ওইখানে ছিল। আমি কুকুরি দেখাশোনা করে এই বলছি না নেশার ঘরে লোভে করে ফেলেছি। এখানে এসে মারধর করেছিল আপনার হচ্ছে গণেশ পূজার একদিন পরে। তিনি আমাকে এখানে তুলে নিয়ে যায়, তুলে নিয়ে গিয়ে আমাকে ওখানে মারধর করেছিল, মারধর করে আমাকে ছেড়ে দিয়েছিল, ভালোই মারধর করেছিল, করে আমাকে ছেড়ে দিয়েছিল। আর ওই দিনকার উনি মোহনপুরও গেছিল, মোহনপুর ওনার বাড়িও গেছিল, আমাকেও নিয়ে গেছিল ওনার সঙ্গে, কিন্তু আমাকে গাড়ি থেকে নামতে দেয়নি। ওনারা এসেছিল ওই 4-5 জন, যেমন ওনার স্টাফ থাকে, উনি স্টাফ নিয়ে মারলেন। এখানে সারও মেরেছিল, সারের চামচারও মেরেছিল আমাকে 2-4 চর। তারপরে বাড়ি থেকে চুরি করেছিলেন কবে ওনার বাড়ি? গণেশ পূজার 1.5 মাস আগে। কজন মিলে মারছিল? 4-5 জন, যে যেমন পেরেছে। কেউ বেল্ট দিয়ে মেরেছে, কেউ লাঠি মেরেছে, কেউ এই যে ছোটে আছে বাঁশ নিয়ে মারতেছে, কেউ মেরেছে। ওকে কিভাবে মেরেছে? ওই আমাকে যেমন মেরেছে ওকে তেমনই মেরেছে, ওই বেল্ট লাঠি। আমি স্বীকার করলাম, আমাকে বললো তুমি চলে যাও, ওকে আমরা ছেড়ে দিয়ে আসবো, বলতে আমি চলে এলাম। যে ভিডিওর কথা বলা হচ্ছে তিনিও মেরেছে, তিনি চোর চাপড় বেশি মেরেছে। যেদিনকার মারধর করলো 28 তারিখে, তার পরের দিন সোনাবেলা সকালে বলেছিল আমি জিনিস না দিতে পারি, আমি বিক্রি করে ফেলেছি, আমি ঘর বাড়ি বিক্রি করে জিনিস দিই। এই বাড়িতে আসতেন মাঝে মধ্যে? মাঝে মাঝে আসতো, সপ্তাহে সপ্তাহে আসতো। কে কে আসতেন? ওই ম্যাডাম, স্যার একা, ম্যাডাম তো নেই, স্যার একা। আর স্যার ওই ড্রাইভারটা এবার আসতো, আবার স্যার কেন চলে যেত। উনি যদি দোষী হয় উনিও শাস্তি পাক, যে দোষী হবে সেই শাস্তি পাক। আপনিও তো অন্যায় করেছেন, আপনিও তো চুরি করেছেন। আমি চুরি করেছি, আমিও শাস্তি পাবো। প্রচুর মারধর করেছে দুজনকে, মানে আমি যখন বাড়ি আসি আধা মারা অবস্থায় এসেছি। মাথা বাঁচাতে টার্গেট চুনোপুটিরা। কেন বিডিওর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নয়? কোথায় পালিয়ে বেড়াচ্ছেন বিডিও প্রশান্ত বর্মন? আজ কাজের দিনেও অফিসে যাননি বিডিও। এসআইআর এর কাজেও বিডিও অনুপস্থিত। বিডিও অফিসের পিছনে জঙ্গলে ভোটার কার্ড। বিডিওকে বাঁচাতে চুনোপুটিরা টার্গেট। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, সকাল থেকে তোমার সঙ্গে কথা হচ্ছিল। রাজগঞ্জে বিডিও অফিসের পিছন দিকে জঙ্গলে, সেখানে একাধিক ভোটার কার্ড উদ্ধার হলো। আজ অফিস ডে অর্থাৎ কাজের দিন, সেইখানেও আমরা দেখলাম যে আজ অনুপস্থিত। কেন? দেখো, এখনো পর্যন্ত কিন্তু 4টা বাজে, কিন্তু বিডিও এখনো পর্যন্ত অফিসে এসে পৌঁছাননি। এবং বিডিও অফিস সূত্রে যেটা খবর, যে বিডিও তার রাজগঞ্জের যে এলাকা রয়েছেন কর্মক্ষেত্র, সেখানে কোথাও এসেছেন বলেও খবর নেই। এখানকার যারা আধিকারিক রয়েছেন তারাও কিন্তু বিডিওর সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, তারাও ফোনে পাচ্ছেন না। এবং কি বিডিওকে দেখা করবার জন্য বিভিন্ন জরুরি কাজে বিডিওর সাথে দেখা করতে এসেছিলেন, কাগজপত্র সই করাতে এসেছিলেন, এমন মানুষজনের সাথেও আমরা কথা বলেছি যারা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন, কারণ বিডিও নেই। গতকালকে সরকারি ছুটি ছিল, সেই গতকালকে তো আসার প্রশ্নই ছিল
ছিল না, কিন্তু অন্যান্য ভিডিওটা ছুটির দিনেও কাজ করেছেন, কিন্তু রাজগঞ্জের ভিডিওকে আমরা গতকালকেও দেখিনি অফিসে আসতে, এবং তার আগের দিন কিছু সময়ের জন্য তিনি এসেছিলেন এবং তারপর থেকে পাওয়া যাচ্ছে না। তার বিরুদ্ধে যে সকল অভিযোগগুলো উঠেছে, যেহেতু তিনি প্রভাবশালী বলে চিহ্নিত, সেই কারণে বলা হচ্ছে যে তিনি প্রভাব খাটিয়ে হয়তো সেই অভিযোগ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা চালাচ্ছেন, সেই কারণেই তিনি সামনে আসছেন না, আড়ালে থেকেই কলকাঠি নাড়ছেন। তার ফলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু অনেকটাই বিভ্রান্ত হচ্ছেন, কারণ তারা চাইছেন যে অভিযোগ উঠেছে তার তদন্ত হোক এবং দৃষ্টান্তমূলক কিছু একটা পদক্ষেপ হোক, সেটাই চাইছেন সাধারণ মানুষ। কিন্তু ভিডিওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ভিডিও কি করছেন এবং কি করতে যাচ্ছেন সেদিকেই কিন্তু মানুষের নজর থাকছে, কিন্তু ভিডিও অদৃশ্য হয়ে রয়েছে। তার মানে কি পালিয়ে বেড়াচ্ছেন তিনি? ভিডিও প্রশান্ত বর্মন কি পালিয়ে বেড়াচ্ছেন? দেখো, সেই প্রশ্নটাই উঠছে, যেহেতু তিনি আজকে অফিসে আসেননি, তার অফিসের পাশেই একটি বড় কাণ্ড ঘটেছে, যেখানে প্রচুর সংখ্যায় ভোটার কার্ড উদ্ধার হয়েছে। সেক্ষেত্রে কিন্তু ভিডিওর কাছে যাওয়া বা তার কি কোন ভূমিকা থাকতেই পারে, কারণ এতগুলো ভোটার কার্ড একসঙ্গে উদ্ধার হওয়ার পেছনে কারণটা কি, কে ফেলে গেল, সেই সব প্রশ্নের তো উত্তর থাকতেই পারে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রশাসনের অন্যান্য যারা কর্মী রয়েছেন তারাও বিভ্রান্ত যে এক্ষেত্রে কি পদক্ষেপ করবেন, এই ভোটার কার্ডগুলো কে ফেলেছে সেই নিয়ে তদন্ত। সঙ্গে থাকো শান্ত। রাজগঞ্জ বিডিও অফিসে যেমন আজও অনুপস্থিত প্রশান্ত বর্মন, কিন্তু গতকাল দেখা পাওয়া গিয়েছিল মাটিগাড়ার বাড়িতে। আজ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তার কিন্তু দেখা নেই মাটিগাড়ার বাড়িতে। নিউজ 18 বাংলার সাংবাদিকের ওপর হম্বিতম্বিও করেন বিডিও। আজ উধাও বিডিও। সকাল থেকে ঘর তালা বন্ধ, ঘরের বাইরে জ্বলছে লাইট। কোথায় গেলেন জানার চেষ্টা করব। বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, গতকাল মাটিগাড়ার বাড়িতে তার দেখা পাওয়া গেলেও আজ উধাও, কোথায় গেলেন? কোনো খোঁজ পাওয়া গেল কি? তবে এখন অবধি তিনি কোথায় তার খোঁজ কিন্তু মিলছে না। তবে সকাল থেকেই তালা ঝুলছে তার বাড়িতে। গতকাল যখন নিউজ 18 বাংলার আমরা যখন পৌঁছাই তার বাড়িতে, সেই সময় একেবারে চেয়ারে বসে কার্যত রিল্যাক্স মুডে ছিলেন, মোবাইল হাত নিয়ে একেবারে রিল্যাক্স মুড। কিন্তু পরবর্তীকালে প্রশ্ন করতেই বিরক্তি ভাব, আর তাতেই একেবারে কোর্টে রেখে নেওয়ার হুমকি অবধি কার্যত তিনি দেন। কেন তার কাছে আমরা এলাম, একবারে ঠাট্টা পরামর্শ, একবারে তিনি কিন্তু রেগে একবারে লাল হয়ে যান। পরবর্তীকালে দীর্ঘক্ষণ এক ঘরের মধ্যে তিনি গুপ্তি মারেছিলেন, কিন্তু বেলা বাড়ার পর তিনি দেখা যায় ঘরের মধ্যেই আবদ্ধ থাকেন। কিন্তু আজ সকাল 6টা থেকে এখন 4টা বাজছে, সেই ঘর কিন্তু তালাবদ্ধ অবস্থা। অর্থাৎ মাটিগাড়ার এই শিব মন্দিরের ইউনিভার্সিটি এভিনিউ, যেখানে এই বিডিও প্রশান্ত বর্মন একেবারে ছিলেন, সেই জায়গা থেকে কার্যত উধাও তিনি। তার ঘরের মধ্যে যে পুলিশ লেখা মোটর বাইকের স্টিকার, সেই বাইক কার্যত কিন্তু এখানে নেই। অন্যদিকে তার যে এসপি মুখার্জি রোডে একটি প্রসাদ তুল্য বাড়ি, সেখানেও কিন্তু কাউকে দেখা যায়নি। এক কথায় স্থানীয়রা বলছেন রাতের অন্ধকারে তিনি কিন্তু এখান থেকে আস্তানা বদলেছেন। তবে কোচবিহার গিয়েছেন কিনা সে প্রশ্ন কিন্তু উঠছে, কারণ প্রায়শই তাকে মাটিগাড়া এলাকায় দেখা যেত। এবং মাটিগাড়া এলাকায় 2020-22 সালে তিনি কিন্তু জমি কেনেন। 9 কাঠা জমির ওপর তার আস্ত একটি বাড়ি রয়েছে। আর অন্যদিকে তার থেকে কয়েকশো মিটার দূরেই তার কিন্তু অপর একটি বাড়ি রয়েছে, এবং সেখানেই কিন্তু তিনি গতকাল আড্ডা দিচ্ছিলেন এবং তারপরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কার্যত বিরক্তি।